আজ আপনাদের সামনে আমাদের নিবেদন সৌরদীপ রায়ের লেখা একটি অনবদ্য ভৌতিক গল্প, রানী কুঠির বিভীষিকা। গল্পটি লেখক সৌরদীপ রায়ের নিজের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। প্লটের খাতিরে বর্ণনার কিছু কিছু জায়গা লেখক নিজেই সাজিয়ে তুলেছেন শ্রোতা বন্ধুদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে। গল্পটির প্রধান চরিত্রে সৌরদীপ, অয়ন, দেবু স্টেশনের জনৈক ব্যক্তি, অন্যান্য চরিত্রে রতনলাল এবং বজরং। শুরু হচ্ছে সৌরদীপ রায়ের লেখা রোমাঞ্চকর ভৌতিক গল্প, রানী কুঠির বিভীষিকা। মানুষের জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যা বাস্তব ভিত্তি কিংবা বৈজ্ঞানিক যুক্তির বাইরে। একবিংশ শতকে দাঁড়িয়ে শহুরে আধুনিক মানুষেরাই তাকে বলে কোইন্সিডেন্স কিংবা মনের ভুল। আমার জীবনে এমনই একটা রাতের কথা আজ বলতে চলেছি। সেই ভয়ঙ্কর রাত। সবটা শুনে তোমরাই বিচার করো, কারণ আমি নিজে এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে আজও উপনীত হতে পারিনি। আর সত্যি বলতে কি, সেটা আর চাইও না। জীবনের জলছবির খাতার একটা ফেলে আসা অধ্যায় বলেই ধরে নিয়েছি। সেবার জনা কয়েক বন্ধু মিলে ঠিক করা হলো ঘুরতে যাব। শ্রীরামপুর কলেজ থেকে গ্র্যাজুয়েশনের পাঠ চুকিয়ে জুলজিতে মাস্টার্সে ভর্তি হলাম বিদ্যাসাগর কলেজে। আমরা 3 বন্ধু, যাকে বলে 3 মাস্কেটিয়ার্স। গ্র্যাজুয়েশনের পর মাস্টার্সটাও একসাথেই পড়ব ঠিক করেছিলাম। অয়ন, দেবু মানে দেবজ্যোতি, আর আমি সৌর। নতুন কলেজের ক্লাস শুরু হতে তখনও 2 সপ্তাহ বাকি, তাই আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম ট্রেনের। ওদেরকে প্রথমে ঘুরতে যাওয়ার প্রস্তাবটা আমিই দিয়েছিলাম। একদিন ঘাটের আড্ডায় বললাম, একটা গুড নিউজ আছে। দেবু বলল, বিয়ে করছিস ভাই, খাওয়া? অয়নও তাল মেলালো। আমি বললাম, ধুস, থাম তো, পুরো মুডটাই চটকে দিলি। ওরে হতভাগা, বেড়ানোর প্ল্যানটা যে ছিল সেটা কি ভুলে গেলি? বলেই পকেট থেকে টিকিটটা বের করে ওদের দেখালাম। সারপ্রাইজ, টিকিট কেটে ফেলেছি, নেক্সট ফ্রাইডে আমাদের ট্রেন। অয়নই সবচেয়ে বেশি আগ্রহী ছিল বরাবর। ও লাফিয়ে উঠে বলল, জিও কাকা, সত্যি ভাই, ট্রিপটা তাহলে ফাইনালি হচ্ছে। আমি সম্মতিসূচক ঘাড় নাড়লাম। দেবু বলল, তবে দারুণ খবর, তা ভাইয়া যাচ্ছি কোথায়? আমি শান্ত হয়ে বসে রেলা মেরে একটা সিগারেট ধরিয়ে বললাম, ঝাঁঝা। দেবুর কাছে নামটা অ্যাজ ইউজুয়াল প্রথমবার বর্ণ পরিচয় পড়ার মতোই লাগলো। বেটা ভুরু কুচকে রইল। অয়ন দেখি হঠাৎ নামটা শুনে একটু অন্যমনস্ক হয়ে কি যেন ভাবতে শুরু করলো। ঝাঁঝা আছেটা কি ওখানে? কি চাষ বল না, পাহাড়, টিলা, জঙ্গল, মরা নদীর বাঁক, কানের আরাম, সবুজের সমারোহ, আর ওভারঅল একটু ফ্রেশ এয়ার। এসব শুনে অয়ন খুব খুশি হলো। দেবু বলল, গেলেই হলো, আবার কলেজ শুরু হয়ে গেলে সবাই গ্যারেজ, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, চল তো। হাওড়া থেকে মোকামা প্যাসেঞ্জারে 3 জন চেপে পড়লাম। দেখতে দেখতে শহরের ব্যস্ততা ও কোলাহল ছেড়ে চোখ জুড়ে শুধুই বিস্তার করল
সবুজের সমারোহ। ট্রেন জার্নির সময় এই ইট কনক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে সবুজের দুনিয়ায় প্রবেশের ট্রানজিশনটা বড় ভালো লাগে। আমাদের নামার কথা ছিল বিকেল 4টে, কিন্তু গণ্ডগোলটা বাঁধল আসানসোল জংশনে। ইঞ্জিনের কিছু টেকনিক্যাল ফল্টের জন্য ঝাড়া 2.5 ঘন্টা লেট খেয়ে গেলাম। এবার দেবু অস্থির হয়ে বলল, ভাই এমনিতেই লেট, তার উপর আকাশের অবস্থা ঠিক ভালো ঠেকছে না রে। আমাদের তো হোটেলও বুকিং করার আছে, যে কোনো সময় তার মধ্যে বৃষ্টি নামবে মনে হচ্ছে। অয়ন বলল, হ্যাঁ রে সৌরভ, হোটেল বুকিংটা আগে থেকে করে রাখলে ভালো হতো নাকি? আমি বললাম, দেখ জায়গাটা সেহেতু এখনও ট্যুরিস্টদের নজরে আসেনি, আর কমার্শিয়ালাইজডও হয়নি, আর ভ্রমণ সঙ্গেও খুঁজেছি রে, সেখানেও খুব ডিটেল তথ্য পাইনি। যা ছিল সেখানে থাকা খাওয়ার, সেটা হচ্ছে একটা পেপারের কাটিংয়ে বেশ কিছু পুরনো ধাম আর পুরনো কিছু জমিদার বাড়ির উল্লেখ রয়েছে, যেগুলো ট্যুরিস্টদের ভাড়া দেওয়া হয়। ও ঠিক একটা পেয়ে যাব, অত চিন্তা করিস না। ট্রেন লেট খেতে খেতে যখন মধুপুর শিমুলতলা পেরিয়ে ঝাঁঝা পৌঁছল, তখন ঘড়ির কাঁটা বলছে রাত 7:45। সঙ্গে উপরি পাওনা মুষলধারে বৃষ্টি। কিছুক্ষণ দাঁড়িয়ে হর্ন দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে ট্রেন চলে গেল বৃষ্টির কালো আগ্রাসনে। এতক্ষণ কিছুই বুঝতে পারিনি, কিন্তু ট্রেনটা চলে যাওয়ার পর খেয়াল করলাম সারা প্ল্যাটফর্মে আমরা শুধুই 3 জন। দেবু বলল, বৃষ্টি না থামা অবধি ওয়েটিং রুমে থেকে যাওয়াটাই ভালো ডিসিশন হবে, কি বলিস? হ্যাঁ ঠিকই বলেছিস, আমাদের কপালটা দেখ, একে নতুন জায়গা, তার উপর ট্রেন লেট, তার উপর বৃষ্টি। এদিক ওদিক চাইলাম, সারা স্টেশনে ওয়েটিং রুম বলতে কিছুই নেই। দূরে টিমটিম করে আলো জ্বলছে, সম্ভবত ওটাই স্টেশন মাস্টারের ঘর, আর তার ঠিক পাশেই একটা আধভাঙা টিনের ছাউনি দেখতে পেলাম। সেখানেই ঠাঁই নিলাম। সঙ্গে খাবার বলতে ছিল শুধু কেক আর বিস্কিট। খিদে পেয়ে গেছিল খুব, তাই দিয়েই আহার সারলাম। কিছুক্ষণ বসার পর ধীরে ধীরে মাথাটা শান্ত হতেই কয়েকটা ব্যাপার লক্ষ্য করলাম। গোটা স্টেশনটায় সেরকম আলো বলতে কিছুই নেই। মুষলধারে বৃষ্টি চলছে, হালকা দূরে টিমটিম করে দেখা যাচ্ছে স্টেশন মাস্টারের ঘর, আর স্টেশন চত্বরের বাইরে নিকষ কালো অন্ধকার। আমাদের সাথে সহযাত্রী রয়েছে 2 জন। একজন আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে, দেখে মনে হলো বাঙালি, কারণ সঙ্গে একটি চটের ব্যাগ দেখলাম, যেটাতে বাংলায় লেখা সাহা টেক্সটাইল। সম্ভবত তিনি ঘুমোচ্ছেন বা জেগে ঘুমানোর ভান করছেন। আরেকজন খুব সন্দেহজনক দৃষ্টি দিয়ে শাল ঢাকা মুখের ফাঁক দিয়ে আমাদের আর চোখে দেখছে। পরনে
খদ্দরের শাল, সাদা ধুতি আর নাগরাই জুতো। তিনজনেরই এবার একটু টেনশন বেড়ে গেল। অয়ন সাহস করে মুখ খুলল। भैया इधर नज़दीक में अच्छा होटल और गेस्ट हाउस वगैरह मिलेगा क्या? কিছুক্ষণ সব চুপচাপ, শুধু বাইরে এক নাগাড়ে বৃষ্টির শব্দ। তারপর উল্টো দিক থেকে উত্তর এলো, আপ বাঙালি আছেন? আমি বললাম, হ্যাঁ। इधर तो कोई भी होटल नहीं मिलेगा आपको, সহযাত্রী বলে উঠল। দেবু উত্তেজিত হয়ে বলল, টুরিস্টরা ঘুরতে আসে অথচ থাকার কোনো জায়গা নেই, কি বলছেন কি মশাই আপনি? উত্তর এসে বলল, সিवाय एक को छोड़कर। আমি বললাম, সেটা কি? রানীকুঠি। আমরা তিনজন পরস্পরের মুখ চাইলাম। তারপর বললাম, সেটা কোথায়? ওইখান থেকে 1 ঘন্টার পথ আছে। পথ बहुत खराब আছে। घोड़ार गाड़ी छोड़कर और कुछ नहीं जाता उधर बाबू। अब बोलेंगे तो हम ही নিয়ে যেতে পারি। बहुत बढ़िया जगह আছে। অয়ন এবার বলে বসল, আপনি নিয়ে যাবেন কেন? উত্তর এলো, আমি নিজে সহিস আছি बाबू। स्टेशन के बाहर मेरा बिजली खड़ा है। आप जाएंगे तो ले जा सकता हूँ। ভেবে দেখলাম বাইরে বৃষ্টির বেগ কিছুটা কমছে। নিজেরা কিছুক্ষণ আলোচনা করে স্থির করলাম, এই দুর্যোগের রাত, সারা রাত এখানে কাটানোর থেকে আজকের রাতটার মতো ওই রানীকুঠিতেই চলে যাওয়া ভালো। কারণ এক, স্টেশনের বাইরের চত্বর এতটাই অন্ধকার যে খুঁজে ধাম বা গেস্ট হাউস তা বের করা দুষ্কর। 2, বৃষ্টি। 3, অচেনা জায়গায় সেখানকার স্থানীয় লোকের উপর একটু ভরসা করতে হয়, কারণ নিজেদের নেওয়া ডিসিশনে উল্টে বিপদ বেড়ে যেতে পারে। 3 বন্ধু মিলে ওই অচেনা ব্যক্তিকে যাবার সম্মতি জানাতেই সে বলল, বহুত আচ্ছা, আইয়ে। স্টেশনের বাইরে এসে দেখি হাতে গোনা 4-5টা ছোটোখাটো দোকান, সব বন্ধ। জনমানবহীন চত্বর। কি বিচ্ছিরি জায়গায় নিয়ে এলি রে ভাই সৌরভ, বলল দেবু। আমি বললাম, দুর্যোগ, ট্রেন লেট সব যে একসাথেই ঘটবে কি করে বুঝবো বল দেখি। সেই সহিস এরই মধ্যে তার এক্কা গাড়ি নিয়ে হাজির। বিজলি হলো তার ঘোড়ার নাম। আমরা লাগেজ নিয়ে একে একে উঠে পড়লাম গাড়িতে। দেবু বলল, आपका नाम क्या है? उत्तर एलो, बजरंगी। बेश बजरंगी, राते रास्ते में जहाँ खाने का दुकान मिलेगा तो तोरा बोल देना। रानीकुठी में मिलेगा क्या? একটা হো হো হাসি হেসে উত্তর এলো, বাবু इधर तो अभी कुछ नहीं मिलेगा। রানীকুঠি চলুন, হয়তো ওখানে ব্যবস্থা হয়ে যাবে। 3 জন মুখ চাওয়াচাই করে বিমর্ষ হয়ে পড়লাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। বৃষ্টিটা বন্ধ হয়েছে। দূরে আকাশে এক ফালি চাঁদ মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে। দুদিকে খোলা প্রান্তর, তারই মাঝে মাঝে প্রহরীর মতো দাঁড়িয়ে এক একটি প্রকাণ্ড পাহাড়ি টিলা।
কাঁকর বিছানো জনমানবহীন এই রাস্তায় শুধুই আমরা এগিয়ে চলেছি এক অজানা গন্তব্যের দিকে। কে জানে কি আছে কপালে। আরও কিছুক্ষণ চলার পর বৃষ্টিটা বন্ধ হলো। দূরে আকাশে এক ফালি চাঁদ মেঘের আড়াল থেকে উগিয়ে দিচ্ছে। এবার তিনজনই লক্ষ্য করলাম আমরা সমতল ছেড়ে একটা পাহাড় বা টিলার রাস্তা নিয়েছি। অয়ন জিজ্ঞেস করল, আচ্ছা বজরঙ্গি, এই রানীকুঠি নামটার কারণ কি? কোনো বিশেষ কারণ? উত্তর এলো, আপ চলিয়ে না, খুদ হি পতা চল যায়গা। রানীকুঠির সামনে যখন এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা পেরিয়ে পৌঁছলাম তখন 9:30 বেজে গেছে। দেখলাম আমরা একটা টিলার মাথায় এসে পৌঁছেছি। সামনে একটা আধভাঙা রাজবাড়ির গেট, দাঁড়িয়ে রয়েছে একতলা বড় দালান বাড়ি। একতলা হলে কি হবে, রাতের নিকষ অন্ধকারে যেটুকু বোঝা গেল তাতে বুঝলাম অবহেলা আর অনাদরে এক প্রাগৈতিহাসিক জীর্ণতাকে সাক্ষী রেখে এই 700 ফুট টিলা চূড়ায় নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এই রানীকুঠি। আমি এসব দেখতে দেখতে গাড়ির ভাড়া মেটানোর জন্য টাকাটা বজরঙ্গীর দিকে বাড়িয়েছি। হঠাৎ ওর হাতের তেলোটা আমার আঙুলে ঠেকতেই আমার সারা শরীরটা শিউরে উঠল। বরফের মতো ঠান্ডা হাত। দেবু আমার ভাবভঙ্গি দেখে বলল, কিরে কি হলো? আমি বললাম, না না কিছু না, চল। যাবার সময় বজরঙ্গী বলে গেল, ইধর जो देखभाल করে ওর নাম রতন লাল আছে, খুব ভালো লোক, ডাক দিন চলে আসবে, আমি আসি। একটা বিশ্রী তির্যক হাসি হেসে বজরঙ্গী ঘোড়ার মুখ ঘুরিয়ে রওনা দিল। আমি ব্যাপারটাকে মন থেকে ঝেড়ে ফেলার যথাসাধ্য চেষ্টা করলাম। রতনলাল, ও রতনলাল বলে দেবু হাঁক দিয়েছে। ও একাই গটগট করে এগিয়ে গেছে মূল ফটকের দিকে। হঠাৎ দেখলাম একটা ক্যাঁচ শব্দ করে টিমটিমে হ্যারিকেন হাতে দরজা ফাঁক করে মুখ বাড়িয়েছে এক 60ঊর্ধ্ব বৃদ্ধ। যেন এই রাতে আগন্তুকের আগমনটা একেবারেই মেনে নিতে পারেনি। সে বেরিয়ে এসে অদ্ভুত স্বরে বলল, বলেন বাবুরা, এইখানে কি ঘর খুঁজছেন? দেবু বলল, হ্যাঁ, আসলে ঝাঁঝাতে ঘুরতে এসেছি, ট্রেন লেট আর বহুত বারিশ, সব মিলাকে দেরি হয়ে গেল, কোথাও ঘর পাইনি। তো শুনলাম এই রানীকুঠিতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আর সত্যি জায়গা ভি বহুত সুন্দর। তো এখানে কি ঘর পাওয়া যাবে? রতনলাল বলল, থাকার মতো ঘর একটাই আছে, लेकिन इधर बिजली नहीं मिलता और खाने का बंदोबस्त भी नहीं है। खाने के लिए आपको टीला के नीचे जो गांव है उधर जाना पड़ेगा। আমি ঘড়ি দেখলাম, অলরেডি 9:45 বাজতে চলেছে। বললাম, অয়ন তুই লাগেজ রেখে ফ্রেশ হয়ে নে, আমি আর দেবু জলদি কিছু কিনে নিয়ে আসি, নয়তো এই পরিস্থিতিতে সারা রাত খিদে ঘুম তো যাবেই, আর ভূতের ভয় আরও চেপে বসবে। অয়ন অভয় দিয়ে বলল, পারফেক্ট, বেশ, তোরা জলদি যা, নয়তো আর কিছুই পাবি না এরপর। আমি বরং লাগেজ নিয়ে ঘরে ঢুকছি।
আমি লক্ষ্য করলাম রতনলাল আর চোখে দরজার আড়ালে গিয়ে আমাদের সমস্ত কথোপকথন লক্ষ্য করছে। সারা শরীরটা শালের চাদরে ঢাকা, শুধু চোখ দুটো যেন ভাটার মতো জ্বলছে। সময় নষ্ট না করে দেবুকে নিয়ে বেরিয়ে পড়লাম। নামতে নামতে দেবু একটা সিগারেট ধরিয়ে বলল, কি ব্যাপার বলতো ভাই, সব কিছু কেমন যেন একটু অদ্ভুত লাগছে না? বাতাসে হাওয়া নেই, চারপাশে একটা লোক নেই। আমি বললাম, জায়গাটা এতটাই সুন্দর, রানীকুঠির লোকেশনটা দেখ, কোথায় উপভোগ করব তা না, মনটাই ভালো ঠেকছে না রে। তুই দেখ, প্রথমে স্টেশনে বজরঙ্গী যেচে আলাপ করা, আমাদের রানীকুঠির প্রলোভন দেখানো, আর তারপরে রতনলালের এই সন্দেহজনক দৃষ্টি, উফ, আর সর্বোপরি এই অন্ধকার। দেবু বলল, ভাই আমিও তোকে ঠিক এটাই বলবো ভাবছিলাম। আচ্ছা, অয়নকে একা রেখে এসে কিছু ভুল করলাম না তো? আমি ভেবে দেখলাম, 3 বন্ধু এতদিন পর বেরিয়েছি, অ্যাজ এ টিম লিডার আমি যদি দুর্বল হয়ে পড়ি তাহলে ট্রিপটাই মাটি। আজকের রাতটা কোনোভাবে কাটাতে হবে। তাই বজরঙ্গীর ঠান্ডা হাতের ছোঁয়ার কথাটাও দিব্যি চেপে গেলাম। বললাম, না না, ও ছাড়, কিছু হবে না, চল। হাঁটতে হাঁটতে টিলার নিচটায় পৌঁছে একটা ছোট্ট গেঁয়ো পাড়ায় পড়লাম। এতক্ষণে কিছু বাড়ি আর জনা কয়েক লোক দেখে মনে একটু সাহস পেলাম। একটা ঘুমটি দোকান দেখে সেদিকে এগিয়ে গেলাম। দেখলাম সেখানে গ্রামেরই 5-6 জন রাতের আহার সারছে। বাঙালি কিংবা ট্যুরিস্ট বলেই হয়তো সবাই অবাক হয়ে আমাদের রীতিমতো মাপছে। ভাইয়া, রুটি চাউল কুছ মিলেগা? বলল দেবু। हाँ मिलेगा, लेकिन सब्जी खत्म हो गया, सिर्फ दाल होगा। অগত্যা হতাশ হয়ে বললাম, दे दीजिए 3 प्लेट, पैक करके दीजिए, थोड़ा जल्दी। দোকানদার বোধহয় বুঝতে পেরেছে আমরা ট্যুরিস্ট। খাবার প্যাক করে একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, বাঙালি আছেন? আমি বললাম, হ্যাঁ। কেন? পয়সা নিয়ে প্যাক করা খাবারটা দিতে গিয়ে জিজ্ঞেস করল, এদিকে কোথায় উঠেছেন? আমি বললাম, ওই যে রানীকুঠি। হঠাৎ দেখলাম দোকানের মালিকের হাত কাঁপতে শুরু করেছে। পার্সেলটাও হাত থেকে পড়ে গেল। ঘাড় ঘুরিয়ে দেখলাম দোকানের বাকি প্রত্যেকটা লোকই একটা ভয় মিশ্রিত সন্দেহজনক দৃষ্টি দিয়ে আমাদের দুজনকে মাপছে। দেবু বলল, ক্যা হুয়া, প্রবলেমটা কি দাদা বলুন তো? রানীকুঠিতে আছেটা কি? এমন অবাক হচ্ছে কেন রে ভাই? আমি পার্সেলটা তুলে দোকানদারের কাঁধে একটা আশ্বস্তসূচক হাত রেখে জিজ্ঞেস করলাম, कुछ गड़बड़ है क्या उधर रानीकुठी में? आपको डरने का जरूरत नहीं, आप बताइए। দোকানের মালিক আরো ভয় পেয়ে গেল। বলল, उधर एक समय बंगाली जमींदार और रानी मां रहते थे, लेकिन क्या? বলল দেবু। লোকটি একটা ভয় মিশ্রিত দৃষ্টি রেখে চলেছে ওই টিলার উপরে রানীকুঠির দিকে। সেদিকে চোখ রেখেই বলল, नहीं 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 पता बाबू, मुझे कुछ नहीं पता। বলেই সে পড়ি মড়ি করে দোকানের ঝাঁপ ফেলে দিল মুখের উপর। পাশে যে কজন খাচ্ছিল তারা এদিক ওদিক কোথায় সরে গেল। পরিস্থিতি বেগতিক দেখে
আমি দেবুকে টেনে এনে হাঁটতে শুরু করলাম। ধুর, চল তো, এখানে দেখছি সবাই উন্মাদ, ঠিকমতো কথা বলে না, ঠিকমতো প্রশ্নের উত্তর দেয় না। দেবুও বোধহয় একটু দুশ্চিন্তার মোড়কে আচ্ছন্ন হয়েছে। পা চালিয়ে রানীকুঠিতে যখন ফিরে এলাম, তখন দেখি অয়ন বাইরে পায়চারি করছে আর গুনগুন স্বরে কি একটা গান ধরেছে। আমরা ওকে দেখে কিছুটা নিশ্চিন্ত বোধ করলাম। ও বলল, চল চল চল, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নি। ইতিমধ্যে সারা বাড়িটা সার্ভে করে ফেলেছি, খেয়ে চল, দেখাবো। রতনলালকে ডাক দিতে সে বসার ঘরে খাবারটা বেড়ে দিয়ে বলল, বাবু, আমি বাইরের ঘরে গেলাম, কিছু দরকার পড়লে ডাকবেন। আশা করি আর আমাকে দরকার পড়বে না। বলে সে চলে গেল। এই কথাটা শুনে মনটা কেমন খচ করে উঠল। যাই হোক, হ্যারিকেনের টিমটিমে আলোয় ডিনার সেরে আমরা বেরোলাম বাড়ির চারপাশটা অয়নের সাথে ঘুরে দেখতে। হাজার হোক, এমন একটা অচেনা প্রান্তর, সাপ খোপের থেকে অনেক সময় বদমাইশ ছিঁচকে চোর বা মানুষের উৎপাতে ভয় থাকে বেশি। গোটা কুঠি বাড়িটায় মোট 3টে ঘর। সামনে সিঁড়ি দিয়ে ঢুকেই একটা বসার ঘর। ঘরের পুরনো আসবাবপত্র এবং প্যাটার্ন দেখে মনে হয় এখানে ওই জমিদার মশাই হয়তো সান্ধ্য আড্ডায় মেতে উঠতেন। ওই ঘর দিয়ে ঢুকে পাশাপাশি 2টো ঘর। ডান দিকের ঘরটায় রয়েছি আমরা, আর বাঁ দিকের ঘরটা তালাবন্ধ। কেন তা জানা নেই। আমরা যে ঘরটায় রয়েছি সেখানে আসবাবপত্র বলতে রয়েছে একটা বড় পালঙ্ক, একটা আধভাঙা ইজি চেয়ার, যদিও সেটা এখন ব্যবহার করার মতো অবস্থায় নেই, একটা আলমারি, আর উপরে কড়িকাঠ থেকে ঝোলা একটা ছেঁড়া দড়ি। হয়তো সে সময় এই দড়ির সাথেই পাখা বেঁধে বাতাস করা হতো জমিদারকে। অয়ন বলল, আমার মনে হয় জমিদার মশাই এই ঘরটা ব্যবহার করতেন, আর রানিমার ঘর হয়তো ওই পাশে তালাবন্ধ ঘরটা। কারণ এ ঘরে ড্রেসিং টেবিল বা আয়না গোছের সেরম কিছুই দেখছি না। হয়তো ও ঘরে আছে, আর চুরি হয়ে গিয়ে থাকলে আলাদা ব্যাপার। অয়ন বলে চলল, চল ছাদরায় যাই একবার, কুঠির মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস। পিছন দিকে ছোট উঠোন, তার এক পাশ দিয়ে ঘুরে ঘুরে পুরনো জংধরা লোহার সিঁড়ি উঠে গেছে ছাদের দিকে। ছাদে উঠে এক মুহূর্তে মনটা শান্ত হয়ে গেল। চারপাশে বিস্তীর্ণ প্রান্তর চাঁদের আলোয় ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। দূরে টিলাগুলো ঢেউয়ের মতো শাড়ি দিয়ে ঝাঁঝার সৌন্দর্যকেই আমাদের সামনে উপস্থাপন করছে। দেবু এতক্ষণে মুখ খুলল, আচ্ছা, এই রানীকুঠি বা এই ঝাঁঝার এই দিকটায় মানুষজন এরকম বিহেভ করছে কেন? সব কিছু কেমন যেন একটু। ওর কথা থামিয়ে অয়ন বলল, রাতটা কাটিয়ে নি চল কোনো রকমে। একটা রাতের তো ব্যাপার, বিছানায় শুলেই ঘুমে কাদা হয়ে যাব। কাল বরং স্টেশনের দিকটায় গিয়ে স্টেশন সংলগ্ন কোনো ভালো বাড়ি খুঁজে নেব। এসব কথা শুনতে শুনতে আমার চোখ কখন জানি না আনমোনাভাবেই চলে গেছিল ছাদের কোণে একটা ছোট চিলেকোঠা ঘরের দিকে। চোখ পড়তেই আমার শরীরটা শিউরে উঠল।
কাঁচের জানলার ওপাশে কি যেন দাঁড়িয়ে আড়াল থেকে আমাদের উপর নজর রাখছে। আমি অয়ন আর দেবুকে ডেকে ওদিক ঘোরাতেই মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। ওদের ব্যাপারটা বলতেই অয়ন অভয় দিল। আরে দূর, চল তো। নিজে দুর্বল হয়ে পড়লে ভয় আরো বেশি চেপে বসবে, তাই এসব দেখছিস। নে নে চল, কিচ্ছু নেই ওখানে। ঘরে এসে তিন বন্ধু ঠিক করলাম আজকের রাতটা কোনো মতে কাটিয়েই কাল সকালে সানরাইজ দেখে বেরিয়ে পড়ব। এই দিকটায় আর থাকা ঠিক হবে না। এ কথা ও কথা বলতে বলতে সারাদিনের ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। ঘুমটা ভাঙল একটা শব্দে। রিস্টওয়াচে দেখলাম রাত 2টো। শব্দটা আসছে ঠিক আমাদের মাথার উপর। ছাদে কেউ হাঁটছে। হাঁটা বললে ভুল হবে, পায়চারি করছে। সেই সঙ্গে একটা লাঠির শব্দ, যেন কেউ লাঠি হাতে পায়চারি করছে। অয়নও দেখলাম উঠে পড়েছে। প্রথমে সবিস্ময়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ, তারপর সাহস করে বললাম, কে কে উপরে? অয়ন হঠাৎ চিৎকার করে হাঁক দিল, রতনলাল, রতনলাল! হাঁটার শব্দটা সঙ্গে সঙ্গে থেমে গেল। কয়েক মুহূর্ত শ্মশানের নিস্তব্ধতা। এর মধ্যে দেবুর ঘুম ভেঙে গেছে। পরিস্থিতি আঁচ করে ও আরও গুটিসুটি মেরে বসে গেছে। অয়ন হঠাৎ খাটের থেকে লাফ দিয়ে নেমে টর্চটা হাতে নিয়ে বলল, চল তো ভাই, এ মনে হচ্ছে কেউ ভয় দেখাচ্ছে আমাদের। ছাদে গিয়ে একবার দেখি, চল চল। বলে সে দরজার দিকে যেই পা বাড়াতে যাবে, সঙ্গে সঙ্গে একটা ঝোড়ো হাওয়ায় দরজাটা দরাম করে মুখের উপর খুলে গেল। সঙ্গে সঙ্গে নিভু নিভু জ্বলতে থাকা হ্যারিকেনটাও দপ করে নিভে গেল। অয়ন রীতিমতন ছিটকে খাটে ফেরত এলো। ভয়ে শিরদাঁড়া বেয়ে রীতিমতো ঠান্ডা স্রোত নেমে গেল। হাওয়ার বেগ কিছুক্ষণ চলতে লাগলো, তারপর আস্তে আস্তে সব আবার শান্ত। আমাদের সবার মুখে কথা বন্ধ হয়ে গেছে। এবার পাশের ঘর থেকে ভেসে এলো আরেকটা শব্দ। নূপুর পায়ে কেউ হেঁটে যেন এদিকেই আসছে। শব্দটা প্রথমে পাশের ঘর থেকে এলো বাইরের বারান্দায়, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো আমাদের ঘরের দরজার সামনে। দরজার সামনে এসে শব্দটা কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। আবার শব্দটা ঘরের মধ্যে প্রবেশ করল। ঘরের ভিতরে এবার একটা সুন্দর গন্ধ ভরে উঠল। তীব্র কিন্তু স্নিগ্ধ। একটা অদ্ভুত মাদকতা রয়েছে সেই গন্ধে। বাইরের চাঁদের আলোর সামান্য আভা এসে পড়েছে দরজার সামনে। সেই আলোয় যতটুকু বোঝা যায়, দেখে মনে হলো একজন অলংকার পরিহিতা রমণী। বয়স বোঝার উপায় নেই, কিন্তু ইনি যে সেই রানীকুঠির রানীমা, সেই বিষয়ে আর সন্দেহ রইল না। আমরা তিনজনেই
দম বন্ধ করে বসে আছি, যেন নিষ্পলক দৃষ্টিতে যন্ত্রের মতো কোনো রোমহর্ষক চিত্রনাট্য দেখছি, আর পালানোর কথা ভুলে গিয়ে ঘটনার চরম পরিণতির অপেক্ষা করছি। হঠাৎ নুপুরের শব্দ এগিয়ে গেল ঘরের কোণে, সেই ভাঙা আলমারির দিকে, এবং সঙ্গে সঙ্গে শুরু হলো এক ভয়ানক আর্তনাদ। যেন কোনো অসহায় মহিলাকে কেউ বা কারা আক্রমণ করেছে। একবার, দুইবার, তিনবার আর্তনাদের পর সেটা বদলে গেল গোঙানিতে। আবার সব শান্ত। আমাদের অবস্থা সঙ্গীন। দেবু দেখি ইতিমধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেছে। দেবুকে কোনো মতে টেনে অয়নকে নিয়ে ঘরের বাইরে বেরোতে যাব, ফের থামতে হলো। এবার সেই লাঠি সমেত পায়ে হাঁটার শব্দটা দ্রুত গতিতে ঘরের সামনে এগিয়ে আসছে। আমি আর অয়ন একদম দেয়ালে সেটে গেছি, আমার কাঁধে দেবু। এবার বুঝতে পারলাম আমার হাত পা ক্রমশ অবশ হয়ে আসছে, সমস্ত শরীর ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে। রতনলাল বলে যে চিৎকার করে ডাকবো, সেই শক্তিও আর নেই, আর ডাকলেও যে সে সাড়া দেবে তার নিশ্চয়তা কোথায়? মূর্তিটা এবার আস্তে আস্তে ঘরে ঢুকল, পরনে ধুতি, পাঞ্জাবি, হাতে লাঠি। বুঝতে অসুবিধা হলো না, ইনি সেই জমিদার। মূর্তিটা আস্তে আস্তে ঘরে ঢুকে ইজি চেয়ারের সামনে গিয়ে থামল। তারপর ইজি চেয়ারটাকে তুলে দিল খাটের উপর। হঠাৎ সেই ঝুলন্ত দড়িটাকে টেনে ইজি চেয়ারে দাঁড়িয়ে সে নিজের গলায় বেঁধে নিল। এটা সেই দড়িটা যেটা আমরা হাওয়া দেওয়ার জন্য লাগানো ছিল ভেবে ভুল করেছিলাম। এক মুহূর্তের মধ্যে লাফ দিতেই দেখলাম পাটা কিছুক্ষণ ছটফট করতে লাগলো, এবং আস্তে আস্তে সেই ছটফটানি থেমে গেল। এই ঘটনার সঙ্গে সঙ্গে আমি কোনো মতে অয়ন আর দেবুকে নিয়ে বাইরে এসে পড়েছি। এমন সময় হঠাৎ রতনলালের সাথে মুখোমুখি সাক্ষাৎ। বাবু, কোথায় চললেন? জ্ঞান, বুদ্ধি, চিন্তা সব লোপ পেতে লাগলো আমার। জমিদার, রানীমা, রতনলাল সবার চিৎকার প্রতিধ্বনিত হতে লাগলো রানীকুঠির আকাশে বাতাসে। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে এটা ছাড়া আর কিছুই মনে করতে পারেনি পরে। আর কিছু মনে ছিল না আমার। জ্ঞান যখন ফিরল তখন দেখি আমায় জনা 10-12 জন ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আমি শুয়ে আছি গত রাতের সেই খাবারের হোটেলের এক বেঞ্চিতে। প্রথমেই দেবু অয়নের কথা মনে পড়তেই ধর্মর করে উঠে বসে দেখলাম অয়নের জ্ঞান ফিরেছে, দেবু এখনও সংজ্ঞাহীন। হঠাৎ পাশে চোখে পড়ল একটা পরিচিত জিনিস। হ্যাঁ, সেই ব্যাগটা, যে ব্যাগটা গতকাল স্টেশনে এক সহযাত্রীর কাছে দেখেছিলাম। বাংলা হরফে লেখা ব্যাগ, সাহা টেক্সটাইল। ভদ্রলোক আমার দৃষ্টি অনুসরণ করে বুঝতে পেরে এগিয়ে এসে বললেন, কি ভাগ্যিস কাল বৃষ্টির জন্য অপেক্ষা করে গেছিলাম স্টেশনে, নয়তো আপনারা এই 3 মক্কেলি যে এই ফাঁসে ফাঁসতে চলেছেন তো কেউ টেরই পেতাম না। আমি বললাম, ফাঁসতে চলেছেন মানে? ভদ্রলোক বললেন, সব বলছি,
আগে একটু গরম দুধ খান দেখি। বলে দোকানদারকে দিয়ে দুধ আনালেন। ভদ্রলোক এবার বলতে শুরু করলেন। শুনুন, ৭৬-এর মন্বন্তরের কথা শুনেছেন তো? বইতেও পড়েছেন। একই মন্বন্তর, তার উপর অর্থাভাব, ফলে বেড়ে গেছিল চুরি, ছিনতাই, ডাকাতি, রাখাজানির মতন আরও নানান সামাজিক ব্যারাম। সেই সময় বাংলার বহু জমিদার তাদের মূল্যবান ধন সম্পত্তি, অলংকার, সোনা দানা সুরক্ষিত রাখতে অনেকেই পশ্চিমের দিকটায় চলে আসেন। এই ব্যাপারটা এখানকার স্থানীয়দেরও নজর এড়ায়নি। এবং শুধু ঝাঁঝা নয়, ঝাঁঝা, মধুপুর, শিমুলতলা, দেওঘর, আপনি এখানে যেখানেই যাবেন সর্বত্র পাবেন ধাম, কুঠিবাড়ি, জমিদার বাড়ি। ফলে যা হয় আর কি, এমনিতেই এখানকার মানুষের আর্থিক অবস্থা খুব সঙ্গীন। তার মধ্যে যদি এই সোনাদানার আমদানি হয়, সে লোভ সামলানো কি অতই সহজ? জমিদার মশাই ব্যক্তিগত কিছু কাজে একবার কলকাতায় যান দিন দুয়েকের জন্য। রানীমার দেখাশোনার দায়িত্ব দিয়ে যান ওই বিশ্বস্ত ভৃত্য রতনলালকে। সেদিনই রাতে রানীকুঠিতে আক্রমণ করে এক দুষ্কৃতীর দল। ওরা সংখ্যায় ছিল ৩ জন। প্রথমে রতনলালকে কুপিয়ে খুন করে, তারপর রানীমাকে। খুন করার পর আলমারি থেকে সমস্ত কিছু লুট করে নিয়ে চম্পট দেয় তারা। পরদিনই খবর পেয়ে জমিদার ফেরত আসেন ঝাঁঝাতে। তার ঘোড়ার সহিস বজরঙ্গি সেই খবরটা দেয়। দেবু যে ইতিমধ্যে কখন উঠে পড়েছে তা জানি না। আমরা বজরঙ্গির নাম শুনেই প্রত্যেকের মুখ চাওয়াচাই করলাম। ভদ্রলোক বলে চললেন, তিনি রানীকুঠির সেই ঘরে ঢুকে নিজের স্ত্রী রতনলালের ছিন্ন বিচ্ছিন্ন দেহ দেখে আর নিজেকে স্থির রাখতে পারেননি। সেখানেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আর সেই সময় থেকেই এই রানীকুঠি হয়ে উঠেছে অভিশপ্ত, বিভীষিকাময়। বছর ৫ আগে আপনাদের মতোই ৩ বন্ধু এসেছিল ঘুরতে কলকাতা থেকে। খবরের কাগজে খোঁজ নিয়ে দেখবেন তারা আর কেউ বেঁচে নেই। একই ঘটনা ঘটে বছর ২ আগেও। সেবারেও ৩ ব্যাচেলার ছেলেই এসেছিল। একজন ছাড়া বাকি ২জনকে বাঁচানো সম্ভব হয়নি। একজনকে ভিতরের ঘরে আর আরেকজনকে টিলার পাথরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। আমি বললাম, তার মানে ছিনতাইবাজরা দলে ৩ জন ছিল বলেই কি এই ৩ জনের গ্রুপ এলেই তাদের উপরে আক্রোশ, প্রতিহিংসার আগুন, আর তাতেই কি সব ভৌতিক ব্যাপার স্যাপার? ভদ্রলোক বললেন, হতেও পারে। আপনাদের সঙ্গে যদি কাল স্টেশনে দেখা না হতো, আজ হয়তো আপনারাও পরলোকেই থাকতেন। অয়ন বলল, আপনি এসব জানলেন কি করে? আরে মশাই, এই ঘটনার পর বজরঙ্গি একমাত্র বেঁচে ছিল বছর ২। তারপর সেও ম্যালেরিয়ায় মারা যায়। সুসাইডের দৃশ্যটা ঘটে তারই সামনে। বজরঙ্গি ছেলে আমার বিজনেস পার্টনার। এখানে আমার একটা সারের ফ্যাক্টরি আছে, শেয়ারে চালাই। ওর মুখেই জানতে পারি। গ্রামের লোক ওই ঘটনার পর থেকে রানীকুঠির ত্রিসীমানা মারায় না। আর কুসংস্কারপ্রবণ মানুষ এদিককার লোকজন, জানেনই তো, তাই ভয় কেউই মুখ খুলতে চায় না। আমরা সেদিনই স্থির করলাম ঝাঁঝায় আর থাকব না। বিকেল হতেই প্যাসেঞ্জার ট্রেন ধরে আমরা চলে এলাম শিমুলতলা। ট্রেনে যাওয়ার সময় দূর থেকে টিলাটা চোখে পড়ল। অয়ন আর দেবুকে ডেকে নিয়ে এলাম দরজার সামনে। মন বলছে, এখনো গেলে হয়তো দেখা মিলবে সেই বজরঙ্গির। এক্কা গাড়ি নিয়ে সহাস্য মুখে দাঁড়িয়ে আছে গেটের সামনে।
দরজার আড়াল থেকে চেয়ে আছে রতনলাল, আর ছাদে লাঠি হাতে পায়চারি করছেন জমিদার বাবু।